কি অবস্থা তোমাদের? আশা করি সবাই তোমরা অনেক ভালো আছো। তো আজকে তরঙ্গ শব্দ এই অধ্যায়ের আমরা পার্ট 3 নিয়ে আলোচনা করব। তো পার্ট 3-এ আমাদের সরল স্পন্দন গতি বা এটাকে ইংরেজিতে বলে সিম্পল হারমোনিক মোশন, সংক্ষেপে SHM দিয়ে প্রকাশ করা হয়। কি দিয়ে? SHM, সিম্পল হারমোনিক মোশন। এই জিনিসটা আসলে কি? ধরে নাও আমরা যে দোলনাতে দুলি, এই যে দোলনাতে যখন দুলি, এটা কিন্তু একটা পর্যায়বৃত্ত গতি। তো এখন এই সরল স্পন্দন গতিটা আসলে কি? সরল স্পন্দন গতি আর কিছু না, এটা একটা স্পন্দন গতিরই বিশেষ রূপ। মানে স্পন্দন গতি আছে, সেই স্পন্দন গতির বিশেষ রূপ হচ্ছে সরল স্পন্দন গতি। একটু বিষয়টা আরো ভালোভাবে খেয়াল করি। আমরা গতদিন পড়েছিলাম, প্রথমে পড়েছি পর্যায়বৃত্ত গতি। পার্ট 2 এ কি পড়েছিলাম? পার্ট 2 এ পড়েছিলাম স্পন্দন গতি। আর ওই স্পন্দন গতির একটা বিশেষ রূপ হচ্ছে সরল স্পন্দন গতি। তাহলে খেয়াল করো একটু, আমরা প্রথম দিন পড়েছিলাম পর্যায়বৃত্ত গতি, তাই না? তাহলে পর্যায়বৃত্ত গতির একটা বিশেষ রূপ কি? পর্যায়বৃত্ত গতির বিশেষ রূপ হচ্ছে স্পন্দন গতি। স্পন্দন গতি। আমরা গতদিন এটাও বলেছিলাম পর্যায়বৃত্ত গতি বিভিন্ন টাইপের হতে পারে, বৃত্তাকার হতে পারে, আবার সরলরৈখিকও হতে পারে। তাহলে পর্যায়বৃত্ত গতির একটা বিশেষ রূপ হচ্ছে স্পন্দন গতি, মানে একদিকে যাবে আবার বাকিটুক বিপরীত দিকে যাবে। স্পন্দন গতির আবার বিশেষ রূপটা কি? সরল স্পন্দন গতি। সরল স্পন্দন গতি। তাহলে খেয়াল করো, পর্যায়বৃত্ত গতির একটা বিশেষ রূপ হচ্ছে স্পন্দন গতি, স্পন্দন গতির আবার বিশেষ রূপ হচ্ছে সরল স্পন্দন গতি। জিনিসটা কেমন? জিনিসটা আমরা যদি ধরি, এরকম একটা কল্পনা করো যে একটা সিলিং এর সাথে বা একটা দালানের ছাদের সাথে এরকম কোনো সুতা দিয়ে একটা বস্তু ঝুলাই দিলাম আমি। যে বস্তুটাকে আমরা ঝুলাই দেবো, বৃত্তাকার যে বস্তুটা, এই বস্তুটাকে বলা হয় বব। তোমরা আবার ওই অগি কার্টুনের বব মনে করো না, এটা হচ্ছে বব, মানে যে বস্তুটা ঝুলাই দেওয়া হবে সেই বস্তুটাকে বলা হয় বব। তাহলে এটার নাম কি? বব। আর যে সুতাটা ঝুলে দেওয়া হবে, এই সুতাটা হতে হবে খুবই নমনীয় এবং হতে হবে অপ্রসারণশীল। তাহলে সুতাটা কেমন ভাবে ঝুলাই দিতে হবে? এখানে যে দৃঢ় বস্তুর সাথে আমি ঝুলাই দিলাম, তাহলে সুতার যদি বৈশিষ্ট্যগুলো আমরা দেখি, সুতার বৈশিষ্ট্যগুলো কি কি হবে? সুতার বৈশিষ্ট্য একটা হবে, সুতার বৈশিষ্ট্য নমনীয় হতে হবে অবশ্যই। কেমন হতে হবে? নমনীয়। তারপর অপ্রসারণশীল হতে হবে সুতাটা, অপ্রসারণশীল। এবং আর কি হতে হবে? সুতাটা ভরহীন হতে হবে, ভরহীন। তাহলে সুতাটা কেমন হবে? যে সুতা দিয়ে আমি ঝুলে দেবো সেই সুতাটা নমনীয় হতে হবে, অপ্রসারণশীল হতে হবে, ভরহীন হতে হবে। আর যে বস্তুটাকে ঝুলে দিব, এই বস্তুটা যে গোলাকার বস্তুটা ঝুলাই দেব, এই বস্তুটার ভরও খুবই নগণ্য হতে হবে। তাহলে ববের ভর, এটা কি বলে? ববের ভর নগণ্য হতে হবে। এগুলো খেয়াল রাখবে, এমসিকিউতে এগুলো লাগবে। তাহলে ফার্স্টে কি? সুতাটা এরকম হতে হবে আর ববের ভরটা নগণ্য হতে হবে। তো এখন করলাম কি, এটা ধরে নাও ফ্রিকশন নাই, মানে বাতাস নাই, বাতাসের ঘর্ষণ নাই, এরকম একটা জায়গায় আমরা এই পরীক্ষাটা করতেছি। তাহলে এই বস্তুটাকে ধরে আমি এদিকে ছেড়ে দিলাম, তখন হবে কি, এই ববটা এরকম ভাবে ঝুলতে থাকবে না, এরকম ভাবে এদিক ওদিক ভাবে কি করতে থাকবে? চলতে থাকবে, এইভাবে চলতে থাকবে, তাই না? তাহলে এই যে একটা নির্দিষ্ট সময় এদিকে যাচ্ছে, আবার একটা নির্দিষ্ট সময় এদিকে যাচ্ছে, তাহলে কত সময় ধরে এই চলাচল করবে, কত সময় ধরে এদিক ওদিক যাবে, সেই সময়টা আমরা বের করব। সময়টার সূত্র কি? সময়টার সূত্র তোমরা এইভাবে মনে রাখবে, টি ইকুয়াল টু পাই এল বাই জি। সূত্র এটা। কিসের সূত্র? এই ববটা এখান থেকে যাত্রা করে এখানে আসবে, তারপর আবার বাম দিকে আসবে, আবার বামে যাবে, আবার এখানে আসবে। অর্থাৎ সম্পূর্ণ একটা বৃত্ত, একটা সার্কেল অতিক্রম করতে, একটা পূর্ণ স্পন্দন দিতে যে সময়টা লাগে সেটাই হচ্ছে পর্যায়কাল। সেটাই কি? পর্যায়কাল। তাহলে এটার নাম কি? এটার নাম হচ্ছে পর্যায়কাল। কার পর্যায়কাল? সরল দোলকের পর্যায়কাল।
কার পর্যায়কাল? যে এই যে দোলকটা আমি দুলে দিচ্ছি, এই সরল দোলকের পর্যায়কাল এটা, বা এটাকে বলা হয় সময়কাল। সময়কাল। আর যে সুতাটার দৈর্ঘ্য, এই যে সুতাটা লম্বা, লম্বা সুতাটার দৈর্ঘ্য হচ্ছে এল দিয়ে প্রকাশ করা হয়। তাহলে এলটা কি আমার দৈর্ঘ্য? এটাকে বলা হয় কার্যকরী দৈর্ঘ্য। কার্যকরী দৈর্ঘ্য। এই দৈর্ঘ্যটা কোথায় থেকে হিসাব করা হয়? ববের, এই যে বব আছে, ববের ভার কেন্দ্র থেকে, ববের ভার কেন্দ্র থেকে যেখান থেকে ঝুলে দেওয়া হয়েছে সেই পর্যন্ত যে দূরত্বটা, সেই পর্যন্ত যে দূরত্বটা, এই দূরত্ব হচ্ছে আমার কার্যকরী দৈর্ঘ্য বা এল। তাহলে এতটুকু দূরত্বকে কি বলে? এল। তাহলে এখন খেয়াল করে, এখান থেকে যে সূত্রটা আছে, এই সূত্রটা আমাদের পরীক্ষা লাগবে। কি জন্য লাগবে? পর্যায়কাল বের করার জন্য। সুতার দৈর্ঘ্য দেওয়া থাকবে, বলবে যে এই ববের পর্যায়কালটা কত হবে, বা এই সরল দোলকের পর্যায়কালটা কত হবে। ঠিক আছে, তাহলে এখন এখান থেকে আরো কিছু বিষয় জানা লাগবে। তাহলে সূত্রটার দিকে আমরা যদি আরেকবার খেয়াল করি, সূত্রটা কি দাঁড়াচ্ছে আমাদের? টি ইকুয়াল 2 পাই ইন্টু রুট ওভার এল বাই জি, তাই না? তাহলে এখানে দেখো, এল এর সাথে টি কি অবস্থায় আছে? উপরে যদি থাকে, এল এর সাথে টি সমানুপাতিক অবস্থায় আছে। অর্থাৎ যদি কোনোভাবে এই সুতার দৈর্ঘ্যটা যদি লম্বা করে দিই, আমি লম্বা করে দিই, সুতার দৈর্ঘ্য যদি বাড়ে, তাহলে এই দোলকটা, এই সরল দোলকটা অনেক আস্তে, অনেক সময় ধরে দুলবে, আস্তে আস্তে দুলবে। তাহলে সুতার দৈর্ঘ্য যদি বাড়াই, তাহলে পর্যায়কালও আমার কি হবে? বৃদ্ধি পাবে। তার মানে এল যদি আমি বাড়াই, তাহলে এল যদি বৃদ্ধি করি, কি বৃদ্ধি করব? এল যদি বৃদ্ধি করি, সুতার দৈর্ঘ্য যদি বাড়াই, তাহলে আমার টি এর মানও কি হবে? বৃদ্ধি পাবে, পর্যায়কালও বাড়বে। এখন এল এর মান যদি কমাই, আমি দৈর্ঘ্য যদি আমি কমে দিই, তাহলে পর্যায়কালও কি হবে? কমে যাবে, তাই না? আবার খেয়াল করো, এখানে জি যেটা আছে, জি, জি এর সাথে টি কি অবস্থা আছে? বাস্তানুপাতিক না? তাহলে জি যদি বাড়ে, তাহলে পর্যায়কাল কি হবে? এটা বাড়লে এটা কমে যাবে, কারণ বাস্তানুপাতিক অবস্থায় আছে। বাস্তবে তোমরা আগের চ্যাপ্টারে এগুলো পড়ছো। তাহলে কি, জি যদি কমে পর্যায়কাল বাড়বে, জি যদি বাড়ে পর্যায়কাল কমে যাবে। তাহলে এখানে দেখো, টি পর্যায়কাল বাড়ছে, তার মানে কি জি কি হবে? অবশ্যই কম হতে হবে। এখানেও, এখানে কি টি কম, তার মানে এখানে কি জি বেশি। তাহলে এই ছকটা তোমরা মনে রাখবে, ঠিক আছে? এই ছকটা তোমরা মনে রাখবে। তাহলে এখান থেকে আমরা যদি দেখি, কার্যকরী দৈর্ঘ্য যদি বাড়ে, তাহলে পর্যায়কাল বাড়বে। আবার যদি পর্যায়কাল বাড়ে, তাহলে জি এর মান কম হবে অবশ্যই। আবার এখান থেকে কার্যকরী দৈর্ঘ্য যদি কম হয়, তাহলে পর্যায়কালও কম হবে। অনেক অনেক আস্তে আস্তে দুলবে, কাছে কাছে দুলবে, কাছে কাছে। যেহেতু দৈর্ঘ্য কম, মানে ছোট্ট একটু হয়ে গেছে, কেমন হয়ে গেছে? মনে করো এটা দৃঢ় বস্তু, তাহলে এখানে আমি ঝুলে দিছি, তাহলে এটা খুবই দ্রুত ঝুলবে, খুবই দ্রুত ঝুলবে, এটা খুবই দ্রুত এইভাবে এইভাবে সামনে পিছনে যাবে, স্পন্দিত হতে থাকবে। তাহলে দৈর্ঘ্য কমলে পর্যায়কালও কমে যাবে, কিন্তু জি এর মানটা কি হয়ে যাবে তখন? অবশ্যই বাড়বে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। তোমাদের যদি এই ক্লাসটা ভালো লাগে, তাহলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের শেয়ার করবে। ধন্যবাদ।